আমার ফল কাটা চাকু সবসময় থাকে একটা হাতে একটা মারছি, মারার পর ওনার ছেলে আসছে, ওনার মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে, ওনার চাকুটা নিচে দুইজনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না, দুই হাতে আমার মারতেছে, ওনার বেরোতে যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে যে অপরাধমূলক চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী মহানগরীর দায়রা জজ আদালতের বাসায় ঢুকে তার সন্তানকে হত্যা, এই ভিডিওটি দেখা। রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ঘটনার সঙ্গে জড়িত ঘাতক আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, সেও অচেতন। এখন আমরা আসলে বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে, যেহেতু তারা অচেতন সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না। তবে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এটুকু আমরা জানতে পারলাম। বিচারক আব্দুর রহমান সাহেব উনি তখন কোর্টেই ছিলেন, আদালত চেম্বার খাস চামড়ায় ছিলেন এবং ওনার ট্রেনিং আছে রবি সোমবারে। উনি আমাকে বলেও গেলেন যে আমি 2 দিন থাকবো না, আপনি একটু চালাই নিন। তারপরে আমরা হঠাৎ 4টার সময় শুনছি যে এরকম স্যারের বাসায় এরকম ঘটনা, আত্মঘাতী হামলা হয়েছে। স্যারের ওয়াইফ এবং ছেলে সিরিয়াস ইনজুর্ড, মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। মেডিকেলে আসার পথে স্যারের ছেলে বয়স 18-19 হবে, ক্লাস 9-এ পড়ে। মেডিকেলে আনতে উনি মারা গেছেন, প্রচুর ব্লিডিংয়ে মারা গেছেন এবং স্যারের ওয়াইফও সিরিয়াস ইনজুর্ড, উনি এখন ওটিতে আছেন। আর যে ছেলেটা হামলা করেছে ওই ছেলেটা ওরকম 18-19-20 বছর বয়স হবে। তার পরিচয় আমরা এখনও সঠিকভাবে জানতে পারি নাই, কেন কী কারণে হামলা করেছে সেটাও জানতে পারি না। তবে যে কারণেই হোক রাজশাহী শহরে এরকম ঘটনা খুবই দুঃখজনক। আমরাও এগুলো নিয়ে আতঙ্কিত এবং বর্তমানে পুলিশ কমিশনার সাহেব এখানে নিজে আছেন, উনি একটা ইনভেস্টিগেশন করে দেখছেন এবং ওই জায়গাটা এখন ক্রাইম সিন হিসাবে পুলিশ নিজ দখলে রেখেছেন। একটু কথা বলতে চাই যে আপনার আসলে কি, আমরা একটু আগে কমিশনার আসছিলাম, তিনি চলে গেছেন অলরেডি ঘটনাস্থল থেকে এবং এখানে মূলত তার মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার স্ত্রী, যিনি আহত অবস্থায় আছেন, তার স্ত্রী আহত অবস্থায়, তাকেও আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফলে এই বাসাতে যারা বসবাস করতেন জজের ফ্যামিলির কেউ এই মুহূর্তে সেখানে নেই। আমরা পুলিশের সাথে গিয়ে 5 তলায় গিয়ে যেটি দেখেছি সেখানে এই বাসাটাতে আসলে তালা মারা আছে, মানে ভেতর থেকে লাগানো আছে, আসলে লাগানো আছে এবং পুলিশ যতটুকু আছে, পুলিশ যেটুকু বলছে যে সম্ভাব্য ঘাতক তিনি হয়তো অজ্ঞান অবস্থায় সেখানে পড়েছিলেন, এরকম একজনকে তারা আটক করেছে এবং তাকে সেখানে পাওয়া গেছে এবং তাকে সেখানে আটক করা হয়েছে। তারা ধারণা করছেন। আসলে আমি একটু কথা বলতে চাই, আপনি তো এই ফ্ল্যাটের বাসিন্দা, আসলে এই ফ্যামিলিটা কতদিন ধরে এখানে থাকতো? এটা শিওর আমরা বলতে পারছি না। একটু বলবেন, আমরা একটু কথা বলতে চাই। আসলে পুলিশের সঙ্গে কথা বলবো, আমরা একটু পুলিশের সাথে আমরা একটু কথা বলতে চাই। এখানে একটু ঢুকতে দেবেন আমাদের? আমরা একটু পুলিশের সঙ্গে কথা বলতে চাই। আসলে এখানে যারা আছেন, একজন পুলিশের এসআই, আপনি একটু বলবেন যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে? আপনি ওসি স্যার আছে, আপনি একটু বলবেন যে আসলে যে একটু কি ঘটেছে এখানে, কি দেখেছেন এই পর্যন্ত? এখনো এটা বিস্তারিত পাইনি, বিস্তারিত স্যার বলতে পারে। স্যার আছে কি আপনার এখন পর্যন্ত কি পেয়েছেন? এখন পর্যন্ত ঘটনা ঘটেছে এখানে একটু বলবেন। আমাদের কাছে যেটা সংবাদ যে ওই পার্ক ভিউতে জজ সাহেবের ছেলেকে কে যেন মারপিট করতেছে, দ্রুত সেখানে ফোর্স পাঠানোর পরে আমার সিরাটুয়ানকে পাঠায়। সিরাটুয়ান এসে দেখে যে অলরেডি 2 জন আহত, 2জনকে সে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে। পরে জানতে পারি যে এই 2 জন একজন আরেকজনের সাথে মারামারি করছে, চাপাতি দিয়ে হোক, যে কোনো অস্ত্র দিয়ে কোপাকুপি করছে। একজন জজ সাহেবের ছেলে স্পট ডেড, ওখানে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে এবং আরেকটা যে আসামি সেটা এখনও চিকিৎসাধীন আছে, তার এখনও জ্ঞান ফেরেনি। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। জজ সাহেবের স্ত্রী আহত হয়েছেন, আমরা শুনেছি। ওনার কি অবস্থা এবং জজ সাহেব কোথায় এখন?
জজ সাহেব বর্তমানে হাসপাতালে আছেন, উনি ওনার ছেলের কাছে আছেন। আর তার ওয়াইফও জ্ঞানহারা, সে হাসপাতালে আছে। মানে এই বাসাতে উনি কতদিন ধরে থাকতেন? এটা কি ওনার ভাড়া বাসা না নিজের বাসা? বা আগে একটা জিডির কথা আমরা শুনেছি, সেই জিডির সূত্র ধরে কি ছিল জিডিতে আসলে একটু খবর পেয়েছেন? আসলে এই বিষয়টা এখানে কতদিন হলো আছে এটা জানি না। এই জিডিটা সম্ভবত সিলেট করা হয়েছে, সিলেটে। মানে এটা কি সংক্রান্ত জিডি ছিল এটা আমরা এখনো জানতে পারি নাই, এটা পরবর্তীভাবে জানতে পারবো আমরা। আচ্ছা, যিনি অভিযুক্ত জিনিস তাকে কি আটক করা হয়েছে নাকি? হ্যাঁ, সেও হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় কি সে আটক আছে? হ্যাঁ, চিকিৎসাধীন অবস্থা আমাদের নজরদারিতে আছে। তাকে এখনো আটক করা হয়নি? এখনো আটক করা হয়নি, তাকে নজরদারিতে রাখা আছে, সুস্থ হওয়ার পরে আটক করা হবে। আচ্ছা, কথা বলছিলেন একজন পুলিশ কর্মকর্তা, পুলিশের একজন পরিদর্শক, তিনি বলছিলেন যে আসলে মূলত এখানে চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এটি তিনি বলছেন যে চাপাতি দিয়ে কোপানোর ফলে ঘটনাস্থলেই আসলে অনেক রক্তও আমরা দেখেছি, সেখানে রক্তের যে ছোপ ছোপ দাগ, এবং সেখান থেকে 5 তলা থেকে তাকে যে নিয়ে আসা হয়েছে নিচে নামিয়ে, এবং সেখানে পুরোটাই রক্ত ভেজা একটা দৃশ্য আমরা দেখেছি। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই, আপনারা কি এই ফ্ল্যাটের বাসিন্দা? আপনারা কি শুনেছেন একটু বলবেন? আমরা কি শুনছি যে খুন হয়েছে এটাই শুনেছি, আর কি শুনেছি না। আমাদের না, আমি তো আসলাম, আমরা 1 বছরও হয়নি, আমি এত চিনি না, আমার সাথে পরিচয়ও নাই। আচ্ছা, তারা বলছেন যে আসলে জজ সাহেব এখানে থাকতেন এটা তারা জানতেন না, তারা কেবল ঘটনার পরে আসলে শুনেছেন। আমরা একটু কথা বলতে চাই, আরেকজন আছে জানেন আসলে। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু বলবেন যে আসলে কি শুনেছেন বা কি দেখেছেন, কি জানাচ্ছেন? সাথে ছিলাম, আমার ছেলে বলছে যে ওই জজ আঙ্কেলের ছেলে, হ্যাঁ জজ আঙ্কেলের ছেলে খুন হয়ে গেছে। খুন হয়নি তখন, মানে ছুরি মারেছে, আমি মনে করছি নিচে। আমি নিচে এসে দেখছি যে নিয়ে চলে গেছে। শুধু ওই লোকটাকে আমি দেখেছি অটোতে যেতে, মানে অটো থেকে নিয়ে গেল যে মেরেছে বলছে, আর আমি এটুকুই জানি। আর ছেলে কোনো ধরনের হয়েছে বা কোনো ধরনের শব্দ বা কোনো কিছু আপনার? ছাদে ছিলাম, আমি কিছু শুনিনি, আমি তো ছাদ থেকে নিচে নেমে এসেছি। আচ্ছা, এই ফ্যামিলিটা এখানে কতদিন ধরে থাকতো, বা এর আগে কেউ এসে কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোলের কোনো? আমি বলছি, আমি প্রথম ফ্ল্যাটে উঠেছি, আর এই ফ্যামিলিটা মনে হয় কাছাকাছি 7-8 মাস হয়ে যাবে এখানে আসছে। এখানে ভাড়া থাকতেন না? ভাড়া জি, ভাড়া আছে। আচ্ছা, তাহলে এই ঘটার সময় কি এত বড় ফ্ল্যাটে বা এত বড় বিল্ডিংয়ে কেউ দেখেনি বা কেউ ছিল না এরকম কিছু? না, এটা তো আমি বলতে পারবো না, আমি ছাদে ছিলাম। আমার ছেলে আমাকে ডেকে নিয়ে এসছে, জাম্মু এই জজ আঙ্কেলের ছেলে এরকম হয়েছে, দিয়ে আমি ওই নিচে। হসপিটালে কে নিয়ে গেছে দেখেছেন? না, আমি হসপিটালে যেতে দেখিনি, আমি পরে। আপনি ওই জজ সাহেবের ছেলেকে চিনতেন? আচ্ছা, আপনি বলছেন একটু আগে যে কেমন ছেলে শান্তশিষ্ট ভদ্র ছিল, তার কোনো খারাপ আচরণ কোনো কিছু নাই, একদম সবার কারোর সাথে মিশতেও না, একদম ভদ্রশিষ্ট ছিল এটুকু। আচ্ছা, আপনি কখন শুনেছেন যে এরকম ঘটনা ঘটেছে? আমি জানি না, আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে এসে আমি 5টার দিকে এই ঘটনা শুনেছি, আর কিছু জানি না আমি এটুকু। যে ঘটনাস্থলে যিনি নিহত হয়েছেন জজের ছেলে তৌসিফ রহমান সুমন, তিনি একটি স্কুলে ক্লাস 9-এ পড়তেন, 9-এ পড়তেন, এবং তিনি এইখানে কোনো একটা বিরোধের জের ধরে আসলে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এবং এখন আমরা একটু কথা বলতে চাই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এবং উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান আছেন, তিনি কথা বলছেন। একটু জানবেন যে এখন পর্যন্ত আসলে কি জানা গেল এবং ঘটনাটা কি ঘটেছে, আপনারা কতটুকু জানতে পেরেছেন? আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে এই হত্যাকারী এখানে যে জজ সাহেবের যে ওয়াইফ আছে তাদের পূর্ব পরিচিত, তাদের সাথে যে কোনোভাবে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এর প্রেক্ষিতেই এখানে দারোয়ানকে ভাই পরিচয় দিয়ে ঢোকার পর সেখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সে তাদেরকে আক্রমণ করে, তারাও বাঁচার লক্ষ্যে তাকে আক্রমণ করে। এই পর্যায়ে জজ সাহেবের ছেলে সে গুরুতর আহত হয় এবং পরবর্তীতে সে মারা যায়। জজ সাহেবের ওয়াইফ এবং যে হত্যাকারী তারা উভয়ে আহত অবস্থায় আছে এবং তারা অজ্ঞান অবস্থায় আছে। তো তাদের সেন্স ফিরে আসলে আমরা আরও বাকি বিষয়গুলো জানতে পারবো। ইতিমধ্যে আমরা এই হত্যাকাণ্ডের যে ঘটনাস্থল পিও, এখান থেকে আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করছি,
এগুলো বিশ্লেষণ করব। আমাদের সিসি ফুটেজ আছে, এগুলো বিশ্লেষণ করলে আমরা পুরো ঘটনাটার সম্পর্কে পুরো তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে অনতি বিলম্বে জানাতে পারবো। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পারছি সম্ভবত তার বাড়ি গাইবান্ধা জেলায়। পরিচয় কি, নাম পরিচয়? নাম সম্ভবত লিমন হক, এরকম একটা নাম। বা কিভাবে তার সাথে পরিচয় ছিল? আমরা এতটা এখনও তথ্য পাই নাই, কারণ যে ভিকটিম জজ সাহেবের ওয়াইফ, যার সাথে তার পরিচয় বলছে, সেও তো আহত এবং অজ্ঞান অবস্থায় আছে। মানে জজ সাহেবের স্ত্রী না জজ সাহেবের পুত্রবধূ? আসলে যতটুকু জানি তার ওয়াইফ, জজ সাহেবের ওয়াইফ। হত্যাকাণ্ডের ধরন দেখে আসলে আপনারা কি ধারণা করছেন? কোনো চাকু জাতীয় জিনিস হবে। হ্যাঁ, ওইখানে একটা জিডি করা হয়েছে এরকম আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই লোকটা গরিব ছিল, জজ সাহেবের ওয়াইফের সাথে যে কোনোভাবে পরিচয় হয়েছে, সিম্প্যাথির দৃষ্টিকোণ থেকে তাকে অর্থনৈতিকভাবে হেল্প করতো, এই সূত্রেই তার সাথে পরিচয়। পরবর্তীতে আরও টাকা পয়সা চাচ্ছিল, আর টাকা পয়সা হয়তো বা দিচ্ছিল না, এরকম একটা বিষয়কে কেন্দ্র করে জিডি করা। আমরা ওই ঘটনার সঙ্গে কি এই ঘটনার কোনো যোগসূত্র আছে? আমরা এটাই ধারণা করতেছি যে এই ঘটনার সাথে এটার সম্পর্ক থাকতে পারে। এখন যে ভিকটিম এবং যে আক্রমণকারী তারা এখনও জীবিত আছে, বাট অজ্ঞান আছে। তারা তাদের সেন্স ফিরলে, তাদের মুখ থেকে শুনলেই আমরা আসল ঘটনাটা জানতে পারবো। বয়স কত বা কি নাম? তার ছেলের নাম আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না, নামটা আছে। যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ে, তার বয়স কত হতে পারে? সপ্তম শ্রেণীর 12-13 বছর বয়স হবে। ওকে কেন মারলো, মানে কিভাবে মারলো? কি মানে এইটি তো ধস্তাধস্তির একটা পর্যায়ে, রুমের ভিতরের ঘটনা। সেখানে ছিল 4 জন, কাজের বুয়া ছিল। কাজের বুয়ার সাথে এখন আমরা কথা বলতে পারি নাই, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। আর বাকি যে 3 জন, একজন তো মারা গেছে আর 2 জন এখন সেন্সেসে আছে। সুতরাং প্রত্যক্ষদর্শীর সাথে কথা না বললে ভিতরে আসলে কি ঘটেছিল বোঝা মুশকিল। না না, দর্শক ছিল। সঠিক সঠিক কথা বলছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজীউর রহমান। তিনি যেটি বলছেন যে আসলে পূর্ব শত্রুতার জের ধরে আসলে এই ঘটনা ঘটে থাকতে পারে, কারণ এর আগে একটা জিডি হয়েছিল। সেই জিডির পরে এখন সম্ভাব্য ঘাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি গাইবান্ধা বাড়ি বলে এরকম একটা পুলিশের কাছে তথ্য আছে, এবং পুলিশ যেটি বলছে যে আসলে এই জজ সাহেবের স্ত্রীর সঙ্গে একজন ব্যক্তির যোগাযোগ ছিল, এবং সেই যোগাযোগটি একেবারে দারিদ্রতার জায়গা থেকে তিনি তাকে আর্থিক সাহায্য করতেন। সে দীর্ঘদিন ধরে তাকে সাহায্য করতেন। সেই সাহায্যের চলাকাল সাহায্য যখন কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন তিনি আরও টাকা দাবি করেন। সেই টাকা দাবি না দেওয়াই তিনি একটি থানায় জিডি করেছিলেন। সেই সুরমা থানায়, সিলেটের সুরমা থানায় তিনি একটি জিডি করেছিলেন। তো সেই ঘটনার সূত্র ধরে আসলে এই আজকের এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কিনা সেটিও যোগসূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশে যেটিকে বলছে যে এখন যেহেতু ঘাতক হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তিনি এখনও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাকে হাসপাতালে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরলে বা তার স্ত্রী যে আছেন, তার স্ত্রীও তিনি অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের যে কোনো একজনের জ্ঞান ফিরলে হয়তো প্রকৃত ঘটনা জানা যাবে, সেটি বলছেন। আমরা আরও একটু কথা বলবো এখানে যে এই ভবনের যিনি প্রধান ফটকের যিনি নিরাপত্তা প্রহরী ছিলেন, তার সাথেও একটু কথা বলতে চাই যে আসলে তিনি কতটুকু ঘটনা দেখেছেন বা কতটুকু জানেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এবার নতুন আর আড়াইটে। হ্যাঁ, আমি তো জানি না, লোকজন যাওয়া আসা করতে জানতো। আমি তো গেটেই না, কোনো গেটেই টানায় আছি, বলতে পারবো না। আমার নাম মেসের আলী। ওই ব্যক্তি যখন ঢোকে এখানে, তখন আপনি ছিলেন এই গেটে, কি পরিচয় সে ঢুকেছিল? ভাই পরিচয় দিয়ে। আপনি কি এখানে চেক করেননি বা জিজ্ঞেস করেননি? হ্যাঁ, জিজ্ঞাসা, খাতা ইংটি করে লিখি, সবই করে আছে। নামটা কি বা আমার খাতা লেখা আছে অবশ্য। তিনি এখানকার যে নিরাপত্তা প্রহরী, অর্থাৎ যে বিল্ডিংয়ের যে প্রধান ফটকের যে নিরাপত্তা দায়িত্বে থাকেন, তিনি যেটুকু আমাদেরকে বলেছেন যে তিনি দুপুর 2টা বা 2:30টার দিকে
এক ব্যক্তি ভাই পরিচয় অর্থাৎ এই পরিবারের ভাই পরিচয় সেখানে প্রবেশ করেছেন, তার ফ্ল্যাটে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে উপরে যে ঘটনা ঘটেছে সেটা তিনি জানেন না বলে তিনি দাবি করছেন। এরপর তিনি জানতে পারেন যে সেখানে হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মিলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আহত অবস্থায় জজের স্ত্রী এবং জজের ছেলেকে। জজের ছেলে সেখানে মারা গেছেন, ঘটনাস্থলে মারা গেছেন, অর্থাৎ মৃত ঘোষণা করেছেন ডাক্তাররা। তো সব মিলিয়ে রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ফ্ল্যাটে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, প্রথমে 1 বছর আমি সম্পর্কে রাজি হই নাই, উনি 1 বছর ঘুরছে, আমি বলছি বিয়ে করেন, উনি বলছেন না আমি পরে বিয়ে করবো, আমি বলছি না আমি রাজি হবো না, ওরা আপনার স্বামী হলো জজ, অনেক টাকা পাল্লার লোক, আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন। উনি পর ওনার মেয়েকে রাজি করেছে, 1 বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই, আমি বিয়ে করে দিব, আমি তো ওনার বড় মেয়ে, আমার বাবা পাগল, এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে 5 বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না, আমার ফোন ধরে না, আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, উল্টাপাল্টার মধ্যে পড়ে যাই। এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটি টুকরা করবো, মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা। আর আমি যেহেতু তাসমিনা লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই জন্য আমার সাহস দেখাতে আমি গেছি। ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালাল ইউনিভার্সিটি পোলাপান দিয়ে। মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে, থানায় আমি সারা রাত 24 ঘন্টা থাকার পর জেলে কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি। এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই, সম্পর্ক ভালোই, ওনাকে বলি যে চলেন একটু টিপা দিয়ে দেয়, যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না, যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায়, আপনি 1 মিনিট করে আমার ফোন ধরেন আপাতত, পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন, 1 মিনিট করে সম্পর্ক রাখেন, না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে, চলেন টিপা দিয়ে আমরা একটা আলোচনা করি। উনি রাজি হলো, উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি। আমার তো উনি এর আগে 6-7 বার ঘুরেছে যে চলো যাওয়া আসতেছি, যাওয়া আসতে আসে না, যাওয়া আসতেছি ফাঁকি দেয়, আসে না, এই জন্য আমার ভয় ধরে গেছে, এ তো আসবে না, চলো তোমার সাথে। এর মধ্যে উনি যে আবার পাশের রুমে গেছে, যা আবার পুলিশে খবর দিছে, দরজা দিয়ে পুলিশে খবর দিছে, আমাকে আবার পুলিশে দিবে, আমাকে আবার শাস্তি দিবে, আমাকে ভয় দেখাচ্ছে। যখন দরজা দিছে তখন আমার এর আগের বার আমার বাবা মান সম্মান চলে গেছে, আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত, তো তারও তো একটা সম্মান আছে। এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে, আমি রাগ হতে মরছি, এবার মরলে মরবো, বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করবো না, নিচু করাবো না। আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি, ওনার হাতে একটা মারছি, আমি আমার ফলকাটা থাকে সবসময় থাকে একটা হাতে একটা মারছি, মারার পর ওনার ছেলে আসছে, ওনার মারার পর একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে, ওরা চাকুটা নিচে 2 জনে নেওয়ার পর আমাকে আবার মারা শুরু করেছে এই 2 হাতে। এই 2 হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না, 2 হাতে আমার মারতেছে, যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিচ্ছি। এরপরে ঘটনা আমি আর বলতে পারি না, এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে। এটাকে ওনারা তো পাওয়ারফুল, ওনার হাজবেন্ড জজ, উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে, আমি তো মধ্যবিত্ত, আমি তো অসহায়, আমার তো কেউ নাই। আমার কথা হলো এটা ন্যায়ের বিচার চাই। ন্যায় বিচারটা হলো আমি যদি পরকীয়া করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক, ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকীয়া করছে, ওনার শাস্তি হওয়া উচিত, পরকীয়ার অপরাধ। আর দ্বিতীয়ত এটা হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি সবার কাছে দৃষ্টি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে, যেহেতু আমি একজন 24শে জুলাইয়ের মুক্তিযোদ্ধা, আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য, 2018 সালের স্বেচ্ছায় আমি অবসরে আছি, 9 জানুয়ারি আমি অবসরে আছি। এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন, আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত, এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক, এতটুকু আমি বলি। আমার বিচার যদি ন্যায়ের বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ, এবং পরিশেষে তাসমিনা লুসি, তাকে আমি 5 বছরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও, তুমি আমাকে মেরে ফেলো, তবুও আমি তোমাকে ভালোবাসি। আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো লুসি তোমাকে আমি ভালোবাসি, তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ, তুমি আমাকে ফাঁসি দিলে আলহামদুলিল্লাহ, আমি মৃত্যুকে জয় করেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে এই সত্যতা যাতে উন্মোচন হয়, সব ভাইয়েরা সহযোগিতা করবেন, সত্যটা উন্মোচন হয়, সঠিক বিচার যাতে হয়। এই বলে আমি সংক্ষিপ্ত কথা বললাম। আমার যেহেতু আমি মানসিক শিখাই, আমার কথা বেয়াদবি হলে আল্লাহ রাস্তায় সবাই আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। ওনার ছেলেকে মারলেন কেন? ওনার ছেলেকে মারলাম কেন বলতে, ওনার ছেলেকে তো আমি মারতে যাইনি, ওনার মা যখন মারতে গেছে ওনার ছেলে আসছে, তখন ওনার ছেলে আসে তখন আমাকে মারতে ধরছে, আমি প্রোটেক্ট দিবে ধরছি। যখন আমি 2 হাতে পারি না প্রোটেক্ট দিতে, তখন আমি ওনার ছেলে পায়ে কামড় দিচ্ছি। এরপরে ঘটনা কামড়ে মরে গেল কে ওর ছেলে, জানি না। ওর ছেলে মরে গেছে জানেন আপনি? না আমি জানি না।
অসম্ভব ব্যাপার, মারা যাওয়ার কোনোভাবে সম্ভব না, যেহেতু আমি তার মাথায় মারি নাই, পেটে মারি নাই। আচ্ছা, তারপরে মারা যাওয়ার কথা না। আর উনি যদি আপনার মানে প্রেমই করতো তাহলে জিডি করলো কেন আপনার নামে? বা আচ্ছা 5 বছর সম্পর্ক করার পর হট করি এখন আমার ফোন কল আছে, আমার যেমন এয়ারটেল ফোন নাম্বার 5 বছর লিস্ট বাইর করে দেখেন কত ঘন্টা, কত দিন, কত মাস কথা বলছে ওনার সাথে, আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন। আমার যদি মিথ্যা হয়, ওনার স্বামী জানতো না? ওনার স্বামী জানতো। ও আর একটা উল্লেখ্য, এই মেয়ে, এই মহিলা, এই লুসি তবু তাকে ভালোবাসি, তো ভালোবাসা খারাপ হলো তাকে। এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো, নাম মাসুদ, তার সাথে 12 থেকে 14 বছর প্রেম করছে এই মেয়ে, এই মহিলা তাসমিন। ঘাতক কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একের পর এক মিথ্যা বলে যাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে সে বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে। সে প্রথম মিডিয়াতে বলল যে মৃত জজ সাহেবের স্ত্রীর সঙ্গে 5 বছরের পরকীয়া, আপনারা শুনেছেন হয়তো। দ্বিতীয়বারে সে বলছে যে মোহাম্মদ রহমানের স্ত্রীর সঙ্গে আমার 5 বছরের পরকীয়া এবং তার মেয়ে আমাকে এই সম্পর্ক করতে বাধ্য করেছে এবং তার মেয়ে বলেছে একটা সময় আমার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আপনারা হয়তো এই ভিডিওতে দেখেছেন। একজন অপরাধী তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক তথ্য উপাত্য দিয়ে নিজেকে সেভ করার জন্যে উঠে পড়ে লাগে। অপরাধী যখন অপরাধ সংগঠিত করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন, এই অপরাধী বলছে যে আমি পায়ে কামড় দেওয়ার পরে আমার আর মানে হুঁশ ছিল না, বা আমি কি করেছি আমি জানি না। একটা ছেলেকে পায়ে কামড় দিলেই কিন্তু মারা যায় না। ফরেন্সিক রিপোর্ট কি বলছে চলেন একটু দেখি। হ্যাঁ, তার গলায় একটা আঘাতের চিহ্ন আছে, মানে সুপারফিশিয়াল লিগাচার মার্কের, অর্থাৎ সফট লাইক একটা লিগাচার মার্ক গলায় আছে। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে তার রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। আমরা এইমাত্র 2 সদস্যের চিকিৎসক দলের সমন্বয়ে আমরা ময়নাতদন্ত পরীক্ষা সম্পন্ন করি। তো ময়নাতদন্ত পরীক্ষাকালে মনে হয়েছে তার বডিতে, ডিসিস্টের বডিতে কিছু ধারালো এবং মাথা শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন, যেটাকে আমরা বলি ধারালো এবং মাথা, চোখা মাথা এবং ধার আছে, এরকম একটা উইপনের আঘাত মনে হয়েছে। তো তার বডিতে একাধিক আঘাত রয়েছে। এই আঘাতের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ইন্টারনাল রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণে ডিসিস্ট শকে চলে যায়, শকে গিয়ে তার মৃত্যুটা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হ্যাঁ, তার গলায় একটা আঘাতের চিহ্ন আছে, মানে সুপারফিশিয়াল লিগাচার মার্কের, অর্থাৎ সফট লাইক একটা লিগাচার মার্ক গলায় আছে, সফট লিগাচার মার্ক, সুপারফিশিয়াল, এটা ডিপ না এবং ভেতরে তেমন ইনজুরি নাই গলায়। এটা সুপারফিশিয়াল একটা মার্ক ছিল, সম্ভবত সফট কোনো লিগেচার ম্যাটেরিয়াল দিয়ে এটা করা হয়েছে। আর মূলত তার দেহে তার ডান পাশে থাই এবং রাইট থাই এবং রাইট লেগ, এখানে 4টা ডিপ উন্ড আছে। তার মধ্যে 2টো গুরুতর। একটি রাইট থাইয়ের আউটার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রাইট থাই, সেখানে একটা ডিপ পেনিট্রেটিং উন্ড আছে, ডিপ পেনিট্রেটিং কাট উন্ড, এবং সেখানে তার যে আন্ডারলাইং স্ট্রাকচারগুলো এগুলো কাটা পড়েছে এবং সেখানে যে একটা বড় আর্টারি আছে, ফেমোরাল আর্টারি, রাইট ফেমোরাল আর্টারি, এই ফেমোরাল আর্টারিটা কাটা পড়েছে। তারপরে তার ডান পাশের যে লেগ, এই লেগের টিবিয়াল আর্টারি, লেগে কার্টুন্ড আছে, ক্লিন কার্টুন্ড আছে এবং সেখানে টিবিয়াল আর্টারিটা কাটা পড়েছে। তো এখানে 2টো আর্টারি কাটা পড়েছে এবং বাম পাশের যে লেফট আর্ম, এই আর্মে একটা ডিপ পেনিট্রেটিং কার্টুন্ড আছে এবং এখানে যে লেফট যে ব্রাকিয়াল আর্টারি, এই ব্রাকিয়াল আর্টারিটা কাটা পড়েছে। 3 জায়গায় রক্তনালী কাটা পড়েছে এবং এই কারণে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। এই অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সে শকে গিয়ে তার মৃত্যু হয়েছে। এবং একই সাথে তার যে এই বাম লেগ, এই লেগে ইনার রেসপেক্টে একটা বাইট মার্ক আছে, একটা ওভাল শেপ গোল করে একটা বাইট মার্ক আছে।
এই ছিল আর কি আমাদের যে ময়নাতদন্তকালে এরকম জখমগুলো আমরা পেয়েছি। তো প্রাথমিকভাবে মনে হচ্ছে তার রক্তক্ষরণ, অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিয়েতে যখন খুব তোলপাড় এই ঘটনাটিকে নিয়ে, তখন জনমনের মধ্যে উৎকণ্ঠা উদ্দীপনা কাজ করছে। একজন জজের ছেলেকে মারার পরে কিভাবে ঘাতক সাংবাদিকের সামনে এরকম প্রশ্নের উত্তর দেয় আর এটা ভাইরাল হয়, এবং ফরেনসিক রিপোর্ট কিভাবে জনসম্মুখে এসে ডাক্তার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে জানায়। বিষয়গুলি গণমাধ্যমে খুব ধরনের, নেটিজেনদের মধ্যে খুব ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে, এবং দেশের নিরাপত্তার স্বার্থে বা একজন খুনি অথবা যে আসামি তাদের নিরাপত্তার স্বার্থে এইরকম খবর প্রচার করা থেকে বিরত থাকার জন্য হাইকোর্টে রুলও জারি হয়েছে। তো ঘাতককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আমরা তদন্তের পরে জানতে পারবো আসলে ঘটনাটা কি। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন পুলিশ কমিশনার। সকালে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 5-এ হাজির হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশ কমিশনার লিখিতভাবে ঘটনার ব্যাখ্যা দিয়ে তার বিরুদ্ধে করা মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। বিচারক আশিকুর রহমান আবেদন গ্রহণ করে 1 ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। গত 13 নভেম্বর রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। জখম করা হয় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লিসাকে। ঘটনার পর হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত লিমন মিয়ার একটি বক্তব্য ভাইরাল হয়। এ নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করে আদালত। প্রিয় দর্শক, প্রতিটি অপরাধী তার অপরাধ শনাক্তের জন্য রেখে যায় তার অপরাধে ব্যবহৃত আলামত, যার সূত্র ধরেই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে অপরাধীর আসল চিত্র। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। অপরাধ সংঘটিত হয় এমন কোনো কিছু যদি আপনার চারপাশে আঁচ পান, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ রাখবেন। বেঁচে যেতে পারে আপনার পরিবার, বেঁচে যেতে পারেন আপনিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।